ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি ৫তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন নিহত হয়েছেন। রামপুরহাটের কাছে তারাপীঠ মন্দির এলাকায় এই দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন আরও অনেকে। নিহতরা সবাই তীর্থযাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। অন্যদিকে বিহারের লাখিসরাইয়ের অশোকধাম মন্দিরে পুণ্যার্থীদের ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন ৭ নারী, আহত বেশ কয়েকজন। ভারতে পরপর দুটি দুর্ঘটনা নিয়ে আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। সোমবার ভোর 4:30 হঠাৎই পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠের একটি হোটেলে আগুন লাগে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারাপীঠ থানার পুলিশ, দমকল কর্মী ও উদ্ধারকারী দল। কিন্তু ততক্ষণে বেশ কয়েকজন পুণ্যার্থী দগ্ধ হন। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর হোটেলের ভেতরে তল্লাশি চালিয়ে সবাইকে উদ্ধার করে ভবনটি সিলগালা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনার সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়ে থাকায় বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে। হোটেলের একতলার রিসেপশনে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে। ফাইবারের ইন্টেরিয়রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। অতিথিদের মতে এসির সুইচে প্রথম আগুন দেখা যায়, তবে ফায়ার অ্যালার্ম না বাজার অভিযোগও উঠেছে। অন্যদিকে বিহারের লক্ষীসরাইয়ের অশোকধাম মন্দিরে শ্রাবণের শেষ সোমবারের পূজা ঘিরে সকাল থেকেই ছিল বিপুল ভিড়। এর মধ্যে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। খুঁটি ও বৈদ্যুতিক তার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের চাপে ভেঙে যায় ব্যারিকেডও। পদদলিত হয়ে হতাহত হন বেশ কয়েকজন। নিহতদের সবাই নারী বলে জানা গেছে। লাইনের শেষের দিকে প্রচন্ড ভিড় ছিল, সবাই একে অপরকে ধাক্কা দিচ্ছিল। হঠাৎ বিদ্যুতের খুঁটিও পড়ে যায়। এরপর মহিলাদের লাইনে চাপ তৈরি হয়। একের পর এক সবাই পড়ে যেতে থাকেন। আমিও পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। খুঁটি পড়ে যাওয়ার পর হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই একসঙ্গে সরে যাওয়ার চেষ্টা করছিলেন। মহিলাদের লাইনে প্রচন্ড চাপ তৈরি হয়। মাত্র 2 মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকেই মাটিতে পড়ে যান। দুই তীর্থস্থানে একই দিনে এমন মর্মান্তিক ঘটনায় পুণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। দুই দুর্ঘটনারই প্রকৃত কারণ খতিয়ে দেখছে প্রশাসন। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে আবারও 5.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোর 4:46 আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। এর আগে গত 15 আগস্ট পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে আঘাত হানে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এরপর কয়েক ঘন্টায় 341টি আফটার শক রেকর্ড করা হয়। এদিকে ওই ভূমিকম্পের প্রায় 12 ঘন্টা পর উত্তর সুমাত্রায় আঘাত হানে 6.9 মাত্রার আরেকটি ভূমিকম্প। এতে অঞ্চল জুড়ে ভূকম্পন পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভূমিকম্পে ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার পর কতক্ষণ বেঁচে থাকা সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন গুরুতর আঘাত না থাকলে এবং পর্যাপ্ত বাতাস ও পানি পাওয়া গেলে 1 সপ্তাহ বা তারও বেশি সময় বেঁচে থাকা সম্ভব। তবে সময় যত গড়ায় ঝুঁকিও তত বাড়ে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষকে উদ্ধারে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। সাধারণত প্রথম 24 ঘন্টায় জীবিত উদ্ধারের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকলেও অনুকূল পরিস্থিতিতে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহেরও বেশি সময় বেঁচে থাকার নজির রয়েছে। বিশেষজ্ঞদের মতে বেঁচে থাকার সবচেয়ে বড় বিষয় হলো গুরুতর আঘাত এড়ানো। ধসে পড়া ভবনের ভেতরে শক্ত টেবিল বা মজবুত আসবাবের নিচে তৈরি হওয়া ফাঁকা জায়গা অনেক সময় প্রাণ রক্ষা করতে পারে। তবে আগুন, ধোঁয়া কিংবা বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে উঠতে পারে। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষের জন্য খাবারের চেয়ে পানি ও শ্বাস নেয়ার মতো বাতাস পাওয়া বেশি জরুরি।
এক্ষেত্রে আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতিরিক্ত গরম বা ঠান্ডা শরীরের উপর বাড়তি চাপ তৈরি করে পানি শূন্যতার ঝুঁকি বাড়ায়। তাই উদ্ধার অভিযান বিলম্বিত হলে প্রতিটি ফোঁটা পানি হয়ে ওঠে অমূল্য। সেক্ষেত্রে বেঁচে থাকার মনোবল ধরে রাখাও গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘ সময় পরও জীবিত উদ্ধারের নজির রয়েছে। 2011 সালে জাপানে ভূমিকম্পের 9 দিন পর দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। 2010 সালের হাইতি ভূমিকম্পের 15 দিন পরও ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় এক কিশোরীকে। ধ্বংসস্তূপে আটকে পড়লে অতিরিক্ত নড়াচড়া করে শক্তি অপচয় না করার পরামর্শ বিশেষজ্ঞদের। খাবার ও পানি পরিমিত ব্যবহার, উদ্ধারকারীদের শব্দ শোনা এবং সম্ভব হলে শব্দ করে নিজের অবস্থান জানানোর চেষ্টা করতে হবে। সঙ্গে মোবাইল ফোন থাকলে ব্যাটারি বাঁচিয়ে অল্প সময়ের জন্য যোগাযোগের চেষ্টা করা উচিত। ধুলাবালি থেকে ফুসফুস রক্ষায় মুখ মাস্ক দিয়ে ঢেকে রাখাও গুরুত্বপূর্ণ। আর উদ্ধার করার সময় গুরুতর আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দেওয়া জরুরি। দীর্ঘ সময় চাপা থাকার পর হঠাৎ ধ্বংসস্তূপ সরালে শরীরে জমে থাকা ক্ষতিকর পদার্থ রক্তে ছড়িয়ে শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন করতে পারে। অর্থাৎ ধ্বংসস্তূপে আটকে পড়ার পর বেঁচে থাকার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। আঘাতের মাত্রা, পানি ও অক্সিজেনের প্রাপ্যতা, তাপমাত্রা এবং আশ্রয়ের অবস্থার উপরই নির্ভর করে একজন মানুষ কতক্ষণ টিকে থাকতে পারবেন। আরাফাত ইসলাম, ৭১। দক্ষিণ কোরিয়ায় তীব্র বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে একটি আবাসিক ভবন ধসে পড়ে মারা গেছেন একজন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 2 জন। এদিকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হানা হারিকেন লালার প্রভাবে 20 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ঝড়ের পর বন্যা পরিস্থিতি রয়েছে সেখানেও। অন্যদিকে গ্রিসে দাবানলে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। তীব্র বৃষ্টিতে দক্ষিণ কোরিয়ার গোজে এলাকায় বন্যায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বৃষ্টির মধ্যেই ভূমিধসে ধসে পড়ে একটি আবাসিক ভবন। এতে হতাহত হন কয়েকজন। বৃষ্টিতে ভেসে যায় রাস্তায় থাকা অনেক গাড়ি, উপড়ে পড়ে বহু গাছপালা। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল চরম ব্যাহত হয়। ভূমিধসের ঝুঁকি আছে এমন এলাকা থেকে প্রায় 100 মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দুর্গত এলাকায় আটকা পড়া 20 জনকেও উদ্ধার করেছে জরুরি সহায়তাকারীরা। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে হারিকেন লালা আঘাত হানার পর সেখানেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হারিকেনের পর এখনো অব্যাহত আছে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। অনেক গাছপালা ভেঙে পড়েছে। অঞ্চলটির 20 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সংযোগ ফিরিয়ে আনতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ঝড়ের পর সব বিমানবন্দর আবারও খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরো রাত বিদ্যুৎ ছাড়া থাকতে হয়েছে। আমরা কঠিন এক সময় পার করছি। এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চাই। চারপাশে গাছপালা বিদ্যুতের তারের উপর উপড়ে পড়েছে। আমরা শুধু প্রার্থনা করছি দ্রুতই জরুরি সহায়তাকারীরা এসে পরিস্থিতি সামাল দিক। ইউরোপের বিভিন্ন দেশে এখনো অব্যাহত রয়েছে দাবানল। এর মধ্যে গ্রিসের সালামিনা দ্বীপে জোড়া দাবানল কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। কর্তৃপক্ষ জানিয়েছে ঝোড়ো হাওয়ায় এই আগুন আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে দ্রুত। ফায়ার সার্ভিসের 2.5 শতাধিক কর্মী 58টি অগ্নি নির্বাপক গাড়ি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া বন কর্মকর্তাদের 15টি দলও এই 2 দাবানল নেভানোর কাজ করছে। সোমবার পেরিস্টেরিয়া এলাকায় আগুন নেভাতে গিয়ে 2 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার ফাইটাররা। দাবানল আবাসিক ভবনের দিকে ছড়িয়ে পড়তে থাকায় 5 শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। সৃষ্টি ঘটক, ৭১। গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে হামাসের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার। মিশরে হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে গাজার ভবিষ্যৎ, হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়েছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যুক্তরাষ্ট্রের নতুন শান্তি পরিকল্পনা বাস্তবায়নে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার। রবিবার মিশরে হামাসের নতুন নেতা খলিল আল হাইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনায় ট্রাম্পের বোর্ড অফ পিসের দূত
নিকোলাই ম্লানদেভ ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরাও অংশ নেন। আলোচনার মূল বিষয় ছিল হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র সমর্পণ, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা জোরদার করা। গত বছরের যুদ্ধবিরতি চুক্তির পর হামাসের সঙ্গে এই বৈঠককে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে। তবে শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তেল আবিবের আপত্তি। ট্রাম্পের 15 দফা পরিকল্পনায় ইসরায়েলি সেনা প্রত্যাহার ও নতুন বেসামরিক ফিলিস্তিনি প্রশাসনের অধীনে গাজা পুনর্গঠনের প্রস্তাব থাকলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুযোগ নেই। এদিকে মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, জর্ডান, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়া এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের অবস্থানের কড়া সমালোচনা করেছেন। তাদের মত, এ সিদ্ধান্ত ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলছে। কুস্টার মিশরে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও বৈঠক করেছেন। গত বছরের 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনও বহাল থাকলেও গাজা ইসরায়েলি হামলার ঘটনা অব্যাহত রয়েছে। ইসরায়েলের দাবি হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে 73,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের হিসেবে প্রায় 19 লাখ মানুষ গাজার জনসংখ্যার মোট 90% বাস্তুচ্যুত হয়েছেন। আরাফাত ইসলাম, 71। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হচ্ছে আজ। তবে যুদ্ধ বন্ধের আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে। স্বাক্ষরিত সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর দুই দেশের সম্পর্ক ও পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক সামরিক মহড়া কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের দাবি, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ উদ্যোগে দক্ষিণ কোরিয়া অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। ভূমিকম্পের 7 দিন পরও স্বাভাবিক হয়নি কলম্বিয়ার পরিস্থিতি। ধ্বংসস্তূপে এখনও চলছে উদ্ধার অভিযান। তবে এই লড়াই শুধু মানুষের জন্য নয়, আহত পোষা প্রাণীদেরও খুঁজে বের করে দেয়া হচ্ছে চিকিৎসা। আর্থিক সংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকারি ভেটেরিনারি হাসপাতাল ও স্বেচ্ছাসেবীরা। বিনামূল্যে চিকিৎসা আর খাবার পেয়ে নতুন করে বাঁচার সুযোগ পাচ্ছে অসহায় প্রাণীগুলো। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বেরা হোসেন। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে শুধু মানুষ নয়, আটকে পড়েছে অসংখ্য পোষা প্রাণীও। কেউ আহত, কেউ হারিয়েছে মালিককে, আবার কেউ হারিয়েছে নিজের ঘর। অনেক পরিবার নিজেরাই যখন আর্থিক সংকটে, তখন পোষা প্রাণীর চিকিৎসার খরচ বহন করাও হয়ে উঠেছে কঠিন। এই অবস্থায় বিনামূল্যে চিকিৎসা আর খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছে ভেটেরিনারি হাসপাতাল, স্বেচ্ছাসেবক আর প্রাণী উদ্ধারকারী দল। ভালোবাসার মমতায় চলছে তাদের বাঁচানোর লড়াই। কলম্বিয়ার পেরেইরার পাবলিক ভেটেরিনারি হাসপাতালে এখন চলছে প্রায় 24 ঘন্টা চিকিৎসা। অপারেশন, এক্স-রে, পরীক্ষা সবই দেয়া হচ্ছে বিনামূল্যে। গতকালই আমরা 8টি কঠিন অপারেশন করেছি। অন্য জায়গা থেকেও ভেটেরিনারিয়ানরা এসে আমাদের সাহায্য করেছেন। আমরা সব আহত প্রাণীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। 13 বছরের এই কুকুরটির পা ধ্বংসস্তূপে চাপা পড়ে গুরুতর আহত হয়েছে, কিন্তু মালিকের মুখে স্বস্তি, কারণ চিকিৎসার খরচ নিয়ে এখন আর ভাবতে হচ্ছে না। এখানকার চিকিৎসা অসাধারণ, খুবই যত্ন নেয়, আর চিকিৎসা ফ্রি। এটা সত্যিই আশীর্বাদ। শুধু চিকিৎসা নয়, পেরেইরা হাসপাতাল এখন হয়ে উঠেছে প্রাণীদের খাবার বিতরণের কেন্দ্র। শহরের প্রান্তের আশ্রয় কেন্দ্র আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছে দেয়া হচ্ছে খাবার। অন্যদিকে ক্যালিতেও চলছে একই লড়াই। উদ্ধারকারীরা ধ্বংসপ্রাপ্ত ভবনে তল্লাশি চালাচ্ছেন, খুঁজছেন জীবিত প্রাণী। এরই মধ্যে ক্যালির অ্যানিমাল ওয়েলফেয়ার সেন্টারে জীবিত অবস্থায় এসেছে শতাধিক প্রাণী। এখনও নিখোঁজ আরও শত শত। ওদের কোনো কথা বলার ক্ষমতা নেই, নিজেদের রক্ষা করারও উপায় নেই। তাই এই কঠিন সময়ে ওদের পাশে থাকাটা আমাদের দায়িত্ব। ভূমিকম্পে মানুষের ক্ষত হয়তো চোখে দেখা যায়, কিন্তু প্রাণীদের ভয় আর কষ্ট প্রকাশের ভাষা নেই। তাই ধ্বংসস্তূপের এই লড়াইয়ে তাদের বাঁচিয়ে রাখার চেষ্টাটাও হয়ে উঠেছে মানবিকতার এক অন্য গল্প। দেওয়ান মোবাশ্বেরা হোসেন, 71।
এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল 9:30টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।